আসসালামু আলাইকুম। এসএসসি ফিজিক্সে প্রশ্ন খুললেই আমরা যে ২টি বা ৩টে অধ্যায় রেগুলার কমন পাই, তার ভিতর একটি হচ্ছে গতি। তো গতি যদি আমরা শিখি তাহলে এর পরবর্তী অধ্যায় বল এবং কাজশক্তি ক্ষমতা এই ৩টে অধ্যায়ে খুব বেশি কাজ করবে বা কাজে লাগবে। তো চলুন আমরা আজকে গতি নিয়ে কথা বলি। তো আমাদের ফার্স্ট টপিক গতি। গতিতে আমরা দেখলাম প্রথমে আসছি স্থিতি ও গতি। তো স্থিতি জিনিসটা কি? সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না, তখন ওই বস্তুকে আমরা কি বলি? স্থিতিশীল। আর এই অবস্থান অপরিবর্তিত থাকাকেই বলে হচ্ছে স্থিতি। তো এখানে একটা জিনিস একটু আমাদের ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে পরিপার্শ্বের সাপেক্ষে জিনিসটা কি? পরিপার্শ্বের সাপেক্ষে মানে হচ্ছে লেটস সে আপনি এবং আপনার বন্ধু একসাথে হাঁটতেছেন। তো হাঁটার সময় আপনি আপনার বন্ধুর সাপেক্ষে কতটুক জোরে হাঁটতেছেন বা কতটুক আস্তে হাঁটতেছেন। যেমন আমার পেছনে একটা পর্দা আছে, তো আমি পর্দার সাপেক্ষে এখন এই জায়গায় আছি। আমি ১ ঘন্টা পরেও পর্দার সাপেক্ষে যদি এই জায়গাতেই থাকি বা ১ সেকেন্ড পরেও যদি পর্দার সাপেক্ষে এই জায়গায় থাকি, তার মানে আমি স্থিতি আছি। ওকে। তো গতি কি? গতির জন্য হচ্ছে আপনি সেম জিনিস শিখবেন, যে সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে এটা ফিক্স থাকবে। ওকে। তো যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে, দেখেন আগে ছিল সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান ঘটে না তখন ওই বস্তুকে স্থিতিশীল বলছিলাম। আর এখন এখানে সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন অবস্থান পরিবর্তন ঘটে তখন ওই বস্তুকে গতিশীল বস্তু বলে। তো আই হোপ স্থিতি এবং গতি আপনি বুঝতে পারছেন। আপনার জন্য দুইটা জিনিস আবারও বলি। একটা হচ্ছে সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে গতি, আর যদি অবস্থান পরিবর্তন না ঘটে সেটা হচ্ছে স্থিতি। অলরাইট, গুড। নেক্সট নেক্সট হচ্ছে আমাদের হচ্ছে এই যে গতি বললাম, গতির বিভিন্ন প্রকার আছে। তো আপনাদের বইয়ে গতির প্রকার হচ্ছে ৫টি, যার ভিতর এই ৫টি গতিকে একটাকে বলে রৈখিক গতি, একটা ঘূর্ণন গতি, একটা চলন গতি, পর্যাবৃত্ত গতি এবং স্পন্দন গতি। তো সুবিধার জন্য বলে রাখি, আমাদের মূলত পরীক্ষাতে পর্যাবৃত্ত গতি, স্পন্দন গতি অ্যান্ড চলন গতি এইটুক হচ্ছে পরীক্ষাতে রেগুলার আসে, আর বাকি দুটো হচ্ছে ওই অর্থে আসে না। তো চলুন আমরা জিনিসগুলোকে একটু জেনে নেই। যদি আমি আপনাকে বলি হচ্ছে সরল রৈখিক গতি, তাহলে হচ্ছে এটা এমন যে, মনে রাখবেন আমি যেভাবে বলি সেভাবে মনে রাখেন। কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটা সরল রেখা বরাবর চলে, তখন তাকে কি বলে? রৈখিক গতি বলে। আবারও বলি, যখন কোনো বস্তু একটি সরলরেখা বরাবর চলবে তখন তাকে হচ্ছে রৈখিক গতি বলে। তো রৈখিক গতির এক্সাম্পল দিলে কি হয়? রৈখিক গতির এক্সাম্পল হচ্ছে একটি সরলরেখায় গাড়ি চালানো, বা একটি সরলরেখায় হাঁটতেছেন, বা একটা পিঁপড়া হাঁটতেছে, এটা হচ্ছে সরলরৈখিক গতি। ঘূর্ণন গতি, যখন কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট আহ, জায়গা কেন্দ্র করে ঘুরে আর কি। লেটস সে যখন কোনো বস্তু তার নিজক্ষে অক্ষত বুঝি, রাইট, মানে কোনো একটা জিনিসকে কেন্দ্র করে চারপাশে ঘুরে, তখন তাকে ঘূর্ণন গতি বলে। তো ঘূর্ণন গতি কী কী আছে? লাটিমের গতি আছে, পৃথিবীর আহ্নিক গতি আছে, আমাদের ঘড়ির কাঁটার গতি আছে, আমাদের লেটস সে ফ্যানের গতি আছে, এটা সবই হচ্ছে ঘূর্ণন গতি। এরপর চলন গতি। চলন গতি জিনিসটা বুঝাইতে আমি হচ্ছে লেটস সে আমার ফোনটা ইউজ করি। এই ফোন যখন হচ্ছে আমি এখান থেকে এই জায়গাতে নিলাম, লেটস সে একটা ফোন আমি যখন এখান থেকে এখানে নিলাম, তখন ফোনের কিন্তু এমন হয় না যে কিছু পরিমাণ কণা একদিকে যাচ্ছে আর কিছু অন্য দিক যাচ্ছে, মানে মন খারাপ করে অন্য দিক চলে যাবে এরকম অপশন নাই। অর্থাৎ যখন কোনো বস্তু এমনভাবে চলে যে প্রত্যেকটি কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করে। দেখেন আমি যখন এটাকে এদিক নিচ্ছি তখন প্রত্যেকটা কণা একই দিকে একই টাইমে যাচ্ছে এবং সমান দূরত্ব অতিক্রম করতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে চলন গতি। তো চলন গতি কোনটা? একটি সরলরেখায় চলমান ট্রেন হচ্ছে এটার চলন গতির একটা এক্সাম্পল। ওকে। এরপর পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতিটা না খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি পর্যাবৃত্ত গতিটা না জানলে হচ্ছে স্পন্দন গতিটাও বুঝবেন না। পর্যাবৃত্ত গতি কোনটা? কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথে কোনো নির্দিষ্ট বিন্দুতে, ফার্স্ট লাইন নির্দিষ্ট বিন্দুতে, সেকেন্ড নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে, তিনটা শব্দ আবার বলি, নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে আর হচ্ছে একই দিক থেকে অতিক্রম করতে হবে, তখন সেই গতিকে হচ্ছে পর্যাবৃত্ত গতি বলে। তো পর্যাবৃত্ত গতি কোনগুলা? পর্যাবৃত্ত গতি হচ্ছে লেটস সে ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার গতি কি হয়? লেটস সে 3টা বাজে, একটু পরপর কি বারবার বারবার একই সময় পরপর 3টার ঘরে আসতেছে না? সেকেন্ডের কাঁটাও বলেন, মিনিটের কাঁটাও বলেন, কিংবা ঘন্টির কাঁটাও বলেন। তো এই নির্দিষ্ট সময় পরপর আসবে। আবার হচ্ছে ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যাবৃত্ত গতি। ওকে। ঘুরতেছে, ওইটা একটা বিশেষ ধরনের কি? পর্যাবৃত্ত গতি। বাট আবারও বলি, শর্ত কিন্তু 3টা। একটা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট বিন্দুকে একই দিক থেকে আসবে। হ্যাঁ, এখন আমাদের একটু ধারণা যে পর্যাবৃত্ত গতি হয়তো বা সবসময় হচ্ছে বৃত্তাকার হয়, সবসময় হয়তো বৃত্তাকার হয় এরকম। বাট বৃত্তাকার নাও হইতে পারে। এরকম বৃত্তাকার না হয়ে সোজা সরল রৈখিক বরাবরও হইতে পারে। যে সোজা কিভাবে হইতে পারে? লেটস সে আমি যদি আপনাকে বলি, আহ,
একটা বস্তু এই দিক বরাবর যাচ্ছে, লেটস আমি বললাম এই দিক বরাবর যাচ্ছে। এখন এখানে যখন যাচ্ছে তখন এইখানে যে কোনো একটা বিন্দু নেই, লেটস সে এটা একটা বিন্দু, ঠিক আছে, লেটস সে এটা এ একটা বিন্দু, এই বিন্দু। তো এই এ বিন্দুকে আপনি যদি বারবার বারবার এদিক থেকে আসতেছেন, তো এখান থেকে এদিক যখন আসলেন তখন লেটস সে আপনার টাইম লাগলো হচ্ছে 20 সেকেন্ড, 20 সেকেন্ড। তো আপনি একবার 20 সেকেন্ডে এখান থেকে এদিকে গেছেন, লেটসে পরবর্তীতে আবার ঘুরে এদিকে আসছেন, এসে আবার এদিক দিয়ে গেছেন, আবার এখান থেকে এসে এখানেই গেছেন। তো এই যে বারবার যাচ্ছেন, যখন এ বিন্দুকে কেন্দ্র করে যাচ্ছেন, মানে এ বিন্দুকে ভিত্তি করে যাচ্ছেন, এই বিন্দুটাকে বারবার একই সময় পর একই দিক থেকে যাচ্ছেন, তখন এটা কিন্তু একটা পর্যাবৃত্ত গতি। তো পর্যাবৃত্ত গতি হতে গেলে যে বৃত্তই হইতে হবে এমন কোনো কথা নাই। ওকে, তো এরপর আমরা আসবি স্পন্দন গতি। স্পন্দন গতি বলতে আমরা কি বুঝি? আমাদের হার্ট, রাইট? স্পন্দন। স্পন্দন গতি কিন্তু আরেকটা নাম আছে, দোলন গতি। দোলন কিভাবে যায়? একবার এদিকে যাবে, একবার এদিকে আসবে, রাইট? স্পন্দন হার্টটাও কি হয়? একবার এদিক যায়, একবার এদিক যায়। অর্থাৎ পর্যাবৃত্ত গতিসম্পন্ন, এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট। পর্যাবৃত্ত গতিসম্পন্ন হইতে হবে, মানে পর্যায় সেম থাকতে হবে, বারবার একই সময় পর পর একই দিক থেকে যেতে হবে। তো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুকণা যদি এর পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যায়, অর্ধেক সময় যেদিকে যায়, বাকি অর্ধেক সময় একই দিকে কিন্তু তার বিপরীত দিকে চলবে, তাহলে সেটাকে বলে স্পন্দন গতি বা দোলন গতি। একটু খেয়াল করেন, আপনি ধরেন একটা মানে 1 মিনিট, টোটাল আপনি 1 মিনিট যান এদিকে, বাকি অর্ধেক সময় এদিকে আসবেন, এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে পর্যাবৃত্ত গতি। এটা সমান হইতে পারে, এভাবে হইতে পারে, বাট এটা স্পন্দন গতির উদাহরণ। অ্যান্ড স্পন্দন গতি অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি। ওকে, তো এখানে কিছু এক্সাম্পল আছে। সুর, কম্পনশীল সুরশলাকা, গিটারের তারের গতি, গিটার তার কিন্তু এরকম এরকম যাওয়া আসে। ইভেন আমাদের দোলন, আমাদের হার্ট, এভরিথিং। ওকে, হোয়াটএভার। তো আপনাদের জন্য টাস্ক থাকবে, আপনারা এই যে এক্সাম্পলগুলো যে দেখছেন, এক্সাম্পল থেকে আপনাকে হচ্ছে বলতে হবে কোনটা আসলে কী ধরনের গতি। এটা কি পর্যাবৃত্ত গতি, নাকি স্পন্দন গতি, না চলন গতি, নাকি সরলরৈখিক গতি, কোনটা কি? তো এই টাস্কটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা হচ্ছে এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। 1 2 3 4 5 6 7, এই 7টা আসলে কোনটা কার গতি। আপনারা চাইলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে লিখতে পারেন যে 1 নম্বর এটা গতি, 2 নম্বর এটা গতি, কোনো সমস্যা নেই। ওকে, এরপরের টপিকটা হচ্ছে রাশি। ওকে, একটু বলে রাখি, তোমাদের বইয়ে রাশি সম্পর্কে খুব বেশি বড় কিছু দেওয়া নাই। তো আমাদের প্রথম অধ্যায়ে রাশি নিয়ে একটু বলছিল, আর এই সেকেন্ড অধ্যায়ে রাশি নিয়ে বলতেছিল। তো আসলে না, রাশি দুই প্রকার, দুইটা ক্ষেত্রেই। তো এখানে বলছে এই বস্তু জগতের যে সকল জিনিস পরিমাপ করা যায় বা পরিমাপযোগ্য তাকে রাশি বলে। তো এখন প্রথম কথা হচ্ছে, পরিমাপযোগ্য তো আমাদের মনে হয় সব কিছুই পরিমাপ করা যায়, এটা আমার মনে হয়, রাইট? কিন্তু পরিমাপ করা যায় না এমন অনেক জিনিসই আছে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে পরিমাপ করা যায় না এমন 5টি জিনিসের নাম বলেন। মানে আমি শুনতে চাই যে 5টি জিনিস পরিমাপ করা যায় না এমন কোনো নাম আপনারা বলতে পারেন কিনা। ওকে, বলতে পারতেছেন? কিছু ভাবতে পারতেছেন? আচ্ছা, ঠিক আছে। পরিমাপ করা যায় না কী ধরনের জিনিসপত্র? যে লেটসে আমি বললাম যে আমি অনেক কষ্ট পাইছি, রাইট? কিন্তু আমি কতটুকু কষ্ট পাইছি? আমি বললাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কতটুকু ভালোবাসি, রাইট? আমার অনেক মন খারাপ, কতটুকু মন খারাপ। তো এই যে ফিলিংস টাইপ যে ব্যাপারগুলো আছে, এগুলো কোনো কিছুই পরিমাপ করা যায় না। হ্যাঁ, আপনি ভাবতে পারেন পৃথিবীর ওজন পরিমাপ করা যায় না, আপনি হয়তো বাতাস পরিমাপ করা যায় না, বাট এগুলো সবই কিন্তু পরিমাপযোগ্য, রাইট? তো এগুলো রাশি। তো যাই হোক, এই যে রাশি, এই রাশিটা হচ্ছে আবার দুইভাবে ভাগ করা যায়। কিভাবে ভাগ করা যায়? পরিমাপের উপর ভিত্তি করেই। লেটস সে আপনি দিকের উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি। তো লেটস সে আপনি বললেন যে আমার বয়স 10 বছর। তো এই যে বয়সটা বললেন, এইটাকে কি আপনার বলতে হবে কখনো যে আমার বয়স ডান দিকে 10 বছর? না, এমন বলতে হবে না। যেহেতু এমন বলতে হবে না, তার মানে হচ্ছে এটার কোনো দিক নাই। অর্থাৎ যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কেবল মানের প্রয়োজন হয়, কিন্তু দিকের প্রয়োজন হয় না। দেখুন এখানে লেখা আছে, যে সকল ভৌত রাশিকে শুধু মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, দিক নির্দেশনের প্রয়োজন হয় না, তাদেরকে স্কেলার রাশি বলে বা অদিক রাশি বলে। তাহলে স্কেলার রাশি বা অদিক রাশি কোনটা? শুধু মান হলেই হবে, দিক লাগবে না। যেমন দূরত্ব, দূরত্ব কি? লেটস সে 10 মিটার অতিক্রম করছি। ওকে, দ্রুতি কি? দ্রুতি হচ্ছে, আমরা আসতেছি, নিচে আছে দ্রুতির ব্যাপারটা। তো দ্রুতিও হচ্ছে একটা স্কেলার রাশি। তো ভেক্টর রাশি কোনগুলা? যে সকল ভৌত রাশিকে শুধুমাত্র মান দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না, মানে এটার জন্য হচ্ছে মানের সাথে দিকও লাগে। অর্থাৎ সম্পূর্ণ প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, তাকে বলে ভেক্টর রাশি বা দিক রাশি। অ্যান্ড মনে রেখো, এটা মনে রাখার সবচেয়ে ভালো একটা টেকনিক হচ্ছে, যে কোনো বল, বল মানে কি বুঝো তো? বল, ফোর্স, আমরা পরের অধ্যায়ে শিখব। যে কোনো বলই হচ্ছে ভেক্টর রাশি। কারণ আমি যদি তোমাকে বলি ধাক্কা দাও, কোন দিকে ধাক্কা দেবে এটা তোমাকে বলতে হবে, তাই না? তো সরণ,
স্মরণ মানে কোন দিকে সরছো, বেগ, বেগকে ডান দিকে না বাম দিকে বেগ বাড়াইছো সেটা, ত্বরণ, বল, তড়িৎ প্রাবল্য কাইন্ড অফ বল। তো এই সব কিছুই হচ্ছে ভেক্টর রাশি। তো এইখানে তোমাদের একটা লাইন বলা হয়েছে যে তুমি এখন পজ নাও, কারণ এই এতক্ষণ অবধি আমরা যা কিছু শিখলাম এই সব কিছু থেকে ইভেনচুয়ালি পরীক্ষার হলে নাম্বার আসবে মাত্র 1। তো এই 1 নাম্বার বাদ দিয়ে, মানে 1 নাম্বার তো আমরা শিখলাম, এটা জানার জন্য শেখা, ঠিক আছে? এখান থেকে হইতে পারে তুমি কোশ্চেন করবে স্থিতি কাকে বলে, গতি কাকে বলে, বা লেটসে পর্যাবৃত্ত গতি কাকে বলে, এই ধরনের কোশ্চেন আসবে, অথবা ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে, এইটা। তো এখান থেকে সত্যি অর্থে 1 নম্বর বেশি পাওয়া কথা না, বাট যদি 1 নম্বর বেশি পাই তাহলে ডান। অর্থাৎ আমরা এখন এই অধ্যায়ের মানে মেইন জায়গাতে চলে যাব। তো আমরা বললাম পজ ব্রেথ, নাও লেটস ডাইভ ইনটু হোয়াট রিয়েলি ম্যাটার্স, মানে আমাদের কি ম্যাটার করে। বাট এটা ম্যাটার করার আগে আমরা আরেকটা জিনিস জেনে রাখবো যে ভেক্টর রাশি মনে রাখার একটা টেকনিক আছে। তো আমরা তো নর্মালি এই যে এত লাইব্রেরিতে এত বই পড়তে চাই না, আমরা তো পড়তে চাই হচ্ছে শর্টকাট টেকনিক। তো এটা মনে রাখো। তো ভেক্টর রাশি হচ্ছে এই নিচেরগুলা, যেটা মনে রাখি আমরা ভবে সপ্রিয়তম ভাসে প্রেমে। এটা খুবই প্রচলিত একটা শর্টকাট, যেটা আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম আজ থেকে 11 বছর আগে, তখন হচ্ছে এটা আমি শিখছিলাম। তো এখানে প্রত্যেকটার আলাদা আলাদা তর্জমা আছে, চলুন দেখা যাক। ভ মানে হচ্ছে ভরবেগ, বে মানে হচ্ছে বেগ, স মানে স্মরণ, ব মানে বল, প্রি বলতে এখানে প্রিয়তম বলতে এখানে প্রাবল্য বোঝানো হয়েছে, ওজন বোঝানো হয়েছে, ত্বরণ তড়িৎ প্রাবল্য বোঝানো হয়েছে, মন্দন ভ্রামক সান্দ্রত বেশনাগত। তো এটা একটু নিজেরা পড়ে নেবা কষ্ট করে, ঠিক আছে? তো এই কয়টাই হচ্ছে ভেক্টর রাশি, তুমি মনে রাখো। এই কয়টা যদি তুমি জানো তাহলে তোমার হচ্ছে স্কেলার রাশি এর বাইরে যা যা আছে সব কিছু তোমার মনে হবে স্কেলার রাশি। তো ভেক্টর রাশি কোনগুলো? এগুলো নৈর্বৃত্তিকে খুবই ইম্পর্টেন্ট, নিচের কোনটি ভেক্টর রাশি, তো এখান থেকে দেখে বলতে হবে। ওকে ওকে, তো এবার আমরা ফার্স্ট মেইন টপিকে চলে আসতেছি। মনে রাখো এই মেইন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই অধ্যায় সৃজনশীল বা আমরা যখন হচ্ছে এই অধ্যায়ের অঙ্ক করব তখন এগুলো খুব বেশি কাজে লাগবে। তো প্রথম টপিকটাই হচ্ছে দূরত্ব সরণ। মাইগাট, এইখান থেকে আমাদের ঢাকা বোর্ডের লাস্ট একটা কোশ্চেন আসছিল, তো একটু মনোযোগ দিব আমরা, ঠিক আছে? তো কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম যে দূরত্ব, লেটস একটু খেয়াল করো। ধরো তুমি এতে আসো, এ থেকে প্রথমে বিতে গেছো, বি থেকে পরবর্তীতে সিতে গেছো, কিন্তু তোমার আদি অবস্থান ছিল এটা, শেষ অবস্থান ছিল এটা। তোমার সর্বনিম্ন দূরত্ব কোনটা বলো তো? এখান থেকে এটুকু যেতে 10, 10, 20, বাট এখান থেকে যেতে লাগছে কত? 15 মিটার। তাহলে সর্বনিম্ন দূরত্ব কোনটা? এইটা। তার মানে এই যে তুমি পুরাটা গেলা, এটা হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। বাট এই যে তোমার সর্বনিম্ন দূরত্ব একটা বিন্দু আর একটা বিন্দুর, মানে আদি এবং শেষ, এই সর্বনিম্ন দূরত্বটাই হচ্ছে তোমার জন্য সরণ। তো সরণ আর দূরত্ব কিন্তু এক না, ওকে? সরণ মানে ডিসপ্লেসমেন্ট আর দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, ওকে? তো তুমি যতটুকু ডিস্টেন্স কভার করছো সেটা হচ্ছে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব, আর এটা সরণ। আমরা এখানে কি লিখছি? কোনো বস্তুর আদি অবস্থান ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বকে সরণ বলে। কোনো বস্তুর কণা বা স্থান থেকে অন্য কোনো বস্তু বা কণা স্থানের মধ্যকার মোট পথের দূরত্বকে হচ্ছে দূরত্ব বলে। বুঝতে পারছো? এই যে মোট পথ দূরত্ব হচ্ছে দূরত্ব। তো এইখানে এই যে এ বি সি, এটা হচ্ছে দূরত্ব, টোটাল 20 মিটার ডিস্টেন্স। আর হচ্ছে শুধুমাত্র এ থেকে সি যেটা বলো সেটা হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট, ওকে? ডান। এবার দূরত্ব এবং সরণ এটাকে প্রকাশ করে কি দিয়া? প্রথম কথা, দূরত্বকে ডি দিয়ে প্রকাশ করে এবং সরণ কি দিয়ে প্রকাশ করে, এইটা না আমরা সূত্র জানার আগে অবধি কাজ করব, মানে এখান থেকে শুধু একটাই কোশ্চেন আসে, ওইটা দেখব। তাছাড়া তোমার জন্য অতিক্রান্ত দূরত্ব বা সরণ আমাদের মোটামুটি সৃজনশীলের ক্ষেত্রে সবসময় এস দিয়েই প্রকাশ করব, ওকে? তো একটু দেখো, দূরত্ব বা সরণ, দূরত্বকে প্রকাশ করি ডি দিয়ে, সরণকে প্রকাশ করি এস দিয়ে। অ্যান্ড দূরত্ব সরণের মাত্রাও সেম। মাত্রা সংক্রান্ত ভিডিও যেটা, এটা আমরা প্রথম অধ্যায়ে শিখে এসেছি। তো আমরা আশা করি প্রথম অধ্যায়ের ভিডিওটা আপনারা দেখলে এই সম্পর্কে আইডিয়া নিতে পারবেন ইনশাল্লাহ। তো মাত্রা হচ্ছে এল, কারণ হচ্ছে এটার একক হচ্ছে এম, ওকে? তুমি একটু বুঝো, দূরত্বের একক মিটারে প্রকাশ করি না আমরা, যে 10 মিটার 15 মিটার, তাহলে দূরত্ব হচ্ছে মিটার। আর মিটার জিনিসটা কি? লেন্থ প্রকাশ করে না, লেন্থ দিয়ে, এই জন্য হচ্ছে মাত্রা হচ্ছে লেন্থ, ওকে? তো মাত্রা সংক্রান্ত ব্যাপার খুবই ছোট্ট, 5 মিনিটের একটা টপিক, আমরা হচ্ছে প্রিভিয়াস ভিডিওতে আপলোড করা হয়েছে, আপনি একটু চেক করেন প্লিজ, ওকে? এরপর টপিক হচ্ছে দ্রুতি ও বেগ। দেখো একটু আগে তুমি দুটা শব্দ শিখছিলে, একটা হচ্ছে দূরত্ব, একটা হচ্ছে সরণ। তো মনে রেখো, তুমি যদি দূরত্বকে সময় দেওয়া ভাগ দাও, কাকে বলছি? দূরত্বকে, তাহলে ডিডি মানে দ্রুতি। দূরত্বকে সময় দেওয়া ভাগ দিলে পাওয়া যায় দ্রুতি, যাকে স্পিড বলে অ্যাকচুয়ালি ইংলিশে। আর তুমি যদি সরণকে সময় দিয়ে ভাগ দাও তাহলে তুমি পাবো হচ্ছে ভেলোসিটি বা বেগ। তো অ্যাকচুয়ালি দ্রুতি এবং বেগ দুইটাকেই হচ্ছে ভি দিয়েই প্রকাশ করা হয়। তো মনে রেখো, কোনো বস্তুর একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে, আর বস্তু একক সময়ে যে সরণ ঘটায় তাকে হচ্ছে বেগ বলে।
তো দ্রুতি হচ্ছে স্কেলার রাশি, মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। দ্রুতি অলওয়েজ স্কেলার রাশি, আর বেগ ভেক্টর রাশি। আমরা বেগ যে ভেক্টর রাশি, এটা নিয়ে কিন্তু আমাদের তৃতীয় অধ্যায়ে অনেক বড় ঝামেলা হবে না বুঝলে, কারণ বেগের দিক আছে, তো বেগের এক দিক যদি প্লাস ধরো আরেক দিক অবশ্যই কি মাইনাস। তো দ্রুতিকে কি বললাম, যে স্মরণকে সময় দিয়ে ভাগ দেবো, অর্থাৎ ডিকে টি দিয়ে ভাগ দেবো, এটা হচ্ছে দ্রুতি। আর বেগকে তুমি যদি স্মরণকে তুমি যদি সময় দিয়ে ভাগ দাও তাহলে হচ্ছে বেগ। এখন এখন আমরা হচ্ছে এককটা শিখবো। তুমি একটু খেয়াল করো, এখানে তুমি একটু আগে শিখছো স্মরণ এবং দূরত্ব দুইটার একক কি হচ্ছে মিটার, রাইট? দুইটার একক কি হচ্ছে মিটার, আর সময়ের একক কি সেকেন্ড। তাহলে বেগের একক কি হবে মিটার পার সেকেন্ড, বুঝতে পারছো? এই যে মিটার ভাগ সেকেন্ড, ওকে। আচ্ছা, এখন তুমি যদি বলো যে আমি তো একক পারলাম, মাত্রা তাহলে কিভাবে পারবো? হ্যাঁ, একক জানলে মাত্রা পারা যায়। মাত্রাটা হচ্ছে কি, যে মিটার, মিটার কার একক? দৈর্ঘ্যের একক। দৈর্ঘ্যের ইংলিশ কি? লেন্থ, তাহলে বড় হাতের এল। আর এখানে ভাগাকার আছে কি? সময়, মানে সেকেন্ড। সেকেন্ড কি? সময় না? সময়ের ইংলিশ টি, এই জন্য হচ্ছে টি। এই যে ভাগাকার দেখি ইনভার্স, ওকে। আর অবশ্যই মাত্রার সমীকরণে আমরা কি দিব? থার্ড ব্র্যাকেট দিব। আচ্ছা, তো দ্রুতি এবং বেগ আশা করি ক্লিয়ার। তো এখন অবধি বলো, স্মরণকে এস দিয়ে প্রকাশ করি, বেগকে ভি দিয়ে প্রকাশ করি, খুব ইম্পর্ট্যান্ট। এরপর ত্বরণ বা অ্যাক্সেলারেশন। ত্বরণ জিনিসটা কি? আমরা যারা ক্রিকেট খেলা দেখছি তারা বলে অ্যাক্সেলারেট করতে পারে না, মানে ঠেকায় ঠেকায় টুকটুক টুকটুক করে মারতে গিয়ে আউট হয়, অর্থাৎ অ্যাক্সেলারেট করার আগে আউট হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, রানের গতি বাড়ানোর কথা কিন্তু বাড়ানোর আগে আউট হয়ে গেছে। এই যে ত্বরণ, ত্বরণ বলতে বা অ্যাক্সেলারেশন, এটার দুইটা ব্যাপার আছে। এটা মাত্র শুধুমাত্র এমন না যে গতি বাড়বে, যদি সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়। দেখো, পরিবর্তন মানে সময়ের সাথে তুমি দৌড়ায় যাইতেছিলা, হঠাৎ করে হাইটে যাচ্ছ, আবার হেঁটে যাচ্ছিল, হঠাৎ করে দৌড় দিলা, তো কোনো কোনো সময় গতি কমতেছে, কোনো সময় গতি বাড়তেছে। বাট যেটাই করো না কেন, এটাতে কি হয়? এটাতে হচ্ছে ত্বরণ হয় বা বেগের পরিবর্তন হয়। তো সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে, সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে কি বলে? ত্বরণ বলে। ত্বরণ অবশ্যই একটা কি রাশি? ভেক্টর রাশি। তো এবার ত্বরণের ক্ষেত্রে দেখো, ত্বরণ দুই প্রকার। ত্বরণ দুই প্রকার, একটা হচ্ছে ধনাত্মক ত্বরণ, যার আরেকটা নাম হচ্ছে ত্বরণ। এই জন্য ধনাত্মক ত্বরণ, এই জন্য পরীক্ষায় বা আমাদের হচ্ছে গাইডে যে কোশ্চেনটা আসে ত্বরণ কাকে বলে, তখন দুই ধরনের কোশ্চেন পাবা। একটা হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর বেগ পরিবর্তন হারকে ত্বরণ বলে, অথবা সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। একটু খেয়াল করো, বেগ বৃদ্ধি বলতে এই যে ধনাত্মক ত্বরণ, আর ধনাত্মক ত্বরণের একটা নাম ত্বরণ, এই জন্য হচ্ছে ত্বরণ ত্বরণ মিলায় আমরা এইটা মাঝে মাঝে দেই। বাট আমরা চেষ্টা করবো ত্বরণ কাকে বললে বললে এটা দিব, ঠিক আছে? যদি ধনাত্মক ত্বরণ বলে তাহলে তুমি এটা দিতে পারো, নো ইস্যুস। আচ্ছা, এবার আরেকটা আছে ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণের আরেকটা নাম হচ্ছে মন্দন। এটা কি? সময়ের সাথে যদি কোনো বস্তুর বেগ হ্রাস পায়, অর্থাৎ বেগ হ্রাসের হারকে মন্দন বলে। এখন একটু ভাবো, বেগের পরিবর্তন বা কোনো কিছুর পরিবর্তন মানে কি? লেটস সে তোমার পরিবর্তন, তোমার পরিবর্তন মানে হচ্ছে তুমি বর্তমান যে অবস্থায় আছো বিয়োগ আগের অবস্থা। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে শেষ অবস্থা বিয়োগ আগের অবস্থা। তাহলে বেগ হচ্ছে, আমরা আদি বেগ এবং শেষ বেগ দুইভাবে চিন্তা করি। দেখো, ত্বরণ, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন মানে কি? শেষ বেগ মাইনাস আদি বেগ। তো এটাই তো বেগের পরিবর্তন, মাত্র বললা শেষ বিয়োগ আদি ভাগ হচ্ছে সময়, এই দুটা করলে আমরা ত্বরণ পাবো, রাইট? তো এবার আমি একটু ঝামেলাতে আসি। ঝামেলা বলতে ঝামেলা না, অ্যাকচুয়ালি আমরা এটাকে যদি একটু চিন্তা করি, শেষ বেগটা নিয়ে কাজ করতে চাই যদি, মনে রেখো শেষ বেগকে হচ্ছে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ভি। আর এই আমরা হচ্ছে আদি বেগকে নর্মালি ইউ দিয়ে প্রকাশ করি। তো আর নিচের সময় ত্বরণকে টি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? আমরা সূত্রে যাবো একটু আগে। তো ইউ মানেও বেগ, ভি মানেও বেগ, বাট ইউ মানে আদি বেগ, ভি মানে শেষ বেগ, ঠিক আছে? এবার ত্বরণের একক বা মাত্রাতে আসো। ত্বরণ একটু খেয়াল করো, এই যে একটা বেগ থেকে আরেকটা বেগ যদি তুমি বাদ দাও, একটা বেগ থেকে আরেকটা বেগ যদি তুমি বাদ দাও, এই যে বেগ থেকে বেগ যদি বাদ দাও, তাহলে অ্যান্সার কি থাকে? কোনো না কোনো বেগই তো থাকে। লেটস সে 20 বেগ থেকে 10 বেগ বাদ দিচ্ছ, তাহলে কি বেগই থাকে না? বেগই থাকে। তো বেগের একক কি? একটু আগে দেখছো বেগের একক হচ্ছে এই যে মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড বেগের একক। আর সময়ের একক কি? সময়ের এককও হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা ইভেনচুয়ালি কি লিখতে পারি? নিচে দুইটা সেকেন্ড, তো নিচে দুইটা সেকেন্ড, এই জন্য হচ্ছে, আচ্ছা কি বলতে পারি, নিচে দুইটা সেকেন্ড, যেহেতু নিচে দুইটা সেকেন্ড, এর জন্য সেকেন্ড স্কোয়ার। তাহলে একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার আকারে লিখতে পারি, ওকে? ঠিক আছে, ডান। এবার মাত্রা দেখো, মিটার মানে দৈর্ঘ্য, এই জন্য এল। আর এস মানে কি? সময়, এই জন্য টি। উপরে স্কোয়ার আছে, এই জন্য টি ইনভার্স, কারণ ইনভার্স ভাগ আকারে আছে, ওকে? আর এটা দিয়ে দিব, ডান, আই গেস। ঠিক আছে, এবার আমরা হচ্ছে এতক্ষণ অবধি যা যা শিখলাম সেটা একটু আমাকে বলো। তুমি এস মানে কি জানো? স্মরণ, অবশ্যই জানো। ইউ মানে কি? মাত্র বলছি, ইউ মানে হচ্ছে আদি বেগ, ইটসেলফ বা বেগ, বাট আদি বেগ। ভি মানে হচ্ছে শেষ বেগ, এ মানে হচ্ছে ত্বরণ, অ্যান্ড টি মানে হচ্ছে সময়, রাইট? গুড।
এবার আমাকে আবারও বলো, এস মানে সরণ, ইউ মানে আদিবেগ, ভি মানে শেষ বেগ, এ মানে ত্বরণ, টি মানে সময়, এটুকু বলতে পারবো? ওকে, বলতে পারবো। এখন তুমি কি জানো আমরা এখন 4টা সূত্র শিখবো এই অধ্যায়ে গতির। তো এই 4টা সূত্র এমনভাবে সাজানো, খুব মজা, যেখানে এই 5টার যে কোনো 3টা মান দেওয়া থাকলে, যে কোনো 3টি মান যদি দেওয়া থাকে বা তুমি জানো, তাহলে বাকি যে 2টা মান, এই 2টা মানগুলো তুমি বের করতে পারবা। তো বাকি 2টা মান বের করার ব্যাপারটা হচ্ছে, আচ্ছা ব্যাপারটা বের করার আগে আমরা সূত্রগুলো আজকে শিখব। আজকে সূত্রগুলো শিখে আমরা ক্লাসটা শেষ করব। এর পরবর্তী দিন আমরা সেই সূত্র থেকে কিভাবে অ্যান্সার বের করতে হয় সেগুলো আমরা শিখব। তো সূত্রগুলো এখানে আমরা মুখস্থ করবো এভাবে, 2টা ভি এর সূত্র আছে, 2টা এস এর সূত্র আছে। তার আগে বলে রাখি, অনেকে কনফিউজড হও, এই ত্বরণগুলো না সবগুলো সমত্বরণ, অর্থাৎ সমত্বরণের জন্য এই সূত্রগুলো খাটে। তো অনেকে বলতে পারে সমত্বরণের জন্য শুধুমাত্র এই সূত্র, না এই সূত্র না, সমত্বরণের জন্য এই সবগুলো সূত্রই সমত্বরণের জন্য। তো একটু ক্লিয়ার হও, সূত্রগুলো কিছু মুখস্থ করো। আচ্ছা, সূত্রগুলো মুখস্থ করার আগে আরেকটা জিনিস একটু খেয়াল করো। দেখো প্রত্যেকটাতে 4টা করে, আমরা যে 5টা রাশি জানি, এই 5টা রাশির 4টা করে রাশি আছে, যেমন 1 2 3 4, এখানে 1 2 3 4, 1 2 3 4 5, আরে 5টা না, 5টা না, খেয়াল করো, টি 2বার আছে, অর্থাৎ টি একটাই রাশি, এ একটা রাশি, ইউ একটা রাশি, এস একটা রাশি, টোটাল কয়টা রাশি হলো? 4টা রাশি হলো। তার মানে প্রত্যেকটা 4টা রাশি আছে, অ্যান্ড 4টা রাশিতে যদি তুমি 3টা মান জানো, তাহলে একটার মান অবশ্যই বের করতে পারবা। চলো মুখস্থ করা যাক। একটা হচ্ছে ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি। একটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। তো ভি এর 2টা সূত্র মুখস্থ করো, ভি সমান ইউ প্লাস এটি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। আর এস এর জন্য 2টা সূত্র, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এবং আরেকটা হচ্ছে এস সমান ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি। একটু আবারও বলি আমরা এখানে কি করতেছি, আমরা এখানে মনে রাখবো এইভাবে ব্যাপারটা, যে লেটসে শেষ বেগ এটা যদি বের করতে নাও বলে, মানে শেষ বেগ ভি সমান ইউ প্লাস এটি, ইউ মানে আদিবেগ, এ মানে ত্বরণ, টি মানে সময়। এখানে ভি মানে শেষ বেগ, আদিবেগ, ত্বরণ, সময়। এখানে কি আছে? সরণ, আদিবেগ, সময়। এটা কি? ত্বরণ, সময়। এটা সরণ, এটা আদিবেগ, এটা শেষ বেগ, এটা সময়। তো তোমাদের আজকে কাজ থাকবে এইটুকু জানা। তোমাদের প্র্যাকটিসটা করবো আমরা নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই যে সূত্র 4টা আছে, এই 4টা সূত্র থেকে কিভাবে এই মানগুলো বের করা যায় সেগুলো শিখবো, এবং পরবর্তীতে সেই অনুযায়ী আমরা সৃজনশীল সলভ করব। তো আজকে তোমাদের কাজ থাকবে কি? কাজ থাকবে কি, আমরা একটু দেখি আমরা কী কী শিখলাম, 1 মিনিট একটু রিভিউ মারি। আমরা গতি এবং স্থিতি কাকে বলে সেটা শিখবো, রিভিউটা যদি বলি সেটা শিখে নেবেন। আবার হচ্ছে গতি, বিভিন্ন প্রকার গতি আছে, এখানে 5 প্রকার গতি আছে, 5 প্রকার গতি কাকে বলে সেটা শিখলাম। এরপর হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল থেকে আমাদের বুঝতে হবে তুমি যে গতি চিনছো সেটা আমাকে হচ্ছে এনশিওর করবা। এরপর রাশি, রাশি 2 প্রকার, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি, এগুলো আমরা চিনছি। ভেক্টর রাশির জন্য একটা শর্টকাট শিখলাম। এরপর আমাদের মেইন পার্টে দূরত্ব এবং সরণ, যেখান থেকে হচ্ছে সরণ নিয়ে আমরা কাজ করতেছি, এস দূরত্ব এবং সরণের পার্থক্য নিয়ে আমরা অলরেডি এটা জানি, বাট স্টিল আমরা একটা সৃজনশীল করব ঢাকা বোর্ডে, ওইটা আমরা নেক্সট ক্লাসগুলোই করব। এরপর হচ্ছে একক মাত্রা, খুব ইম্পর্টেন্ট, দ্রুতি ও বেগ শিখছি। আমরা শিখছি হচ্ছে ত্বরণ। ওকে, তো আজকে গতির সমীকরণগুলো এগুলো। তো দ্যাটস ইট, কোনো সমস্যা নেই, আপাতত এইটুকুই থাকবে আপনাদের পড়া। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকিগুলো শিখব। থ্যাংক ইউ ভেরি মাচ।